কাহিনীটি বলবো, এই কাহিনীটার মনে হয় কিছু অংশ আমি আগে বলেছি, অনেক আগে। লাইক আজকে যেহেতু হুদাফিমের বার্থডে, আমি চাচ্ছি সেই ঘটনাটা বেশ সুন্দর করে প্লিজ রিকল করতে। প্লিজ প্লিজ, অনেকেই নতুন শ্রোতা আছে, অনেকেই খুবই ভালো হয়। এই ঘটনা হচ্ছে আমার এক আন্টির বাসা নিয়ে, সেটা ছিল বাবর রোডে। জি। প্রথমে বাসাটার পরিচয় দিই, কারণ আমার অনেক পুরনো জায়গা। একটা সময় সেখানে পাকিস্তান আমলে হাউজিং তৈরি হয়েছিল, বিভিন্ন বাড়ি ঘর, এবং বাবর রোড, হুমায়ুন রোড, ইকবাল রোড, এসব জায়গায় অনেক বড় বড় বাড়ি ছিল তখন। সো যে বাসাটা আমার আন্টি নিয়েছিল সেটা রিনোভেট করে নেওয়া, সেটা হচ্ছে পাকিস্তান আমলের বাসা, এবং যুদ্ধের সময় সেখানে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল। এবং সেই বাসাটার আমরা যখন দেখতে যাই তখন আমি খুব ছোট, আমি মনে হয় ক্লাস 2 তে পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো যে দেখি যে বাসার মধ্যে তখনও গুলির স্পট ছিল দেয়ালের ভেতরে, যে গোলাগুলি হয়েছে, এবং ওটার কিচেনের মধ্যে একটা আলাদা চুলা তৈরি করা ছিল, যে আর্মিরা যে এখানে কিছু রান্না করতো আর কি। যাক, ওরকম একটা অবস্থা থেকে আমার খালু সেটা আপনার ভাড়া নেয়, পুরো 2 তলা বিল্ডিংটাই, এবং বিশাল, প্রায় 5 কাঠা জায়গার মধ্যে, 5 কাঠা জায়গা ঢাকার মধ্যে বেশ মোটামুটি বেশ, এবং পুরোটাই বাড়ি আর কি। তো বাড়িটাকে রিনোভেট করা হয়, এবং রিনোভেশনের সময় যারা থাকতো ওই বাসায় তারা বেশ ভয় পেত। আমার মামা ছিলেন, আমার সেজন্য মামা, উনি খুব সাহসী মানুষ। তো উনি নিজেই বলতো যে এই বাসাটার মধ্যে কেমন যেন একটা ব্যাপার আছে, বাসাটা রাতের বেলা কথা বলে, এরকম একটা ব্যাপার। সেজন্য মামা তখন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট মনে হয়। তো উনি বলতো, যাই হোক, বাসাটা যখন রিনোভেট করা হয়, তখন পুরো বাড়িটা তৈরি হওয়ার পর আমার খালা বাসা ওঠেন, আঙ্কেল আন্টি, এবং ওই বাসাটায় বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে আন্টির একাই থাকা পড়তো, কারণ আঙ্কেল থাকতো বিজনেসের কাজে বাইরে, এবং মাঝে মাঝে দেখা যেত আমার মামা বা আমার আঙ্কেলের ভাই আসতো, কিন্তু কেউই কিন্তু আসলে থাকতো না, সবাই ওই আন্টিরই থাকা পড়তো বেশিরভাগ। আচ্ছা, বিশাল বাড়ি। তো তখন মানে আমার কাজিন যে হবে সে পেটে আমার খালার। তো একদিন রাতের বেলা আমার খালা আমাদের বাসায় চলে আসছে, তখন হচ্ছে রাত বাজে 10টা, সেরকম সময় রিক্সা করে চলে আসছে। আমার ছোটকাল যেহেতু আমার মনে আছে কিছু কিছু। তো উনি এসে বলতেছে খুব ভয় পাইছে আর কি। আম্মাকে বলতেছে যে আবার মানে আমি ভয় পাইছি, কি ব্যাপার? আম্মা জিজ্ঞেস কি ব্যাপার, কেন, কি? তো বলতেছে আন্টি রুমের মধ্যে শুয়েছিল, আন্টির বাসার অপোজিটে একটা নার্সিং হোম ছিল, এবং ওই নার্সিং হোমটাতে মানে অনেক রোগী প্রায় মারা যেত আর কি। তো আন্টি শুয়ে আছে, তো হঠাৎ নাকি উনি শুনে ওনার বাসার সামনে যে বারান্দাটা ছিল, ওনার বাসার 3 দিকে ঘেরা বারান্দা ছিল, আসলে সামনে পাশে 2 দিকেই বারান্দা, এবং রাস্তার অপর পর একটা নার্সিং হোম, আর এই পাশে হচ্ছে একটা খোলা আবার একটা বাংলো বাড়ির মধ্যে বসে। তো ওনার বেডরুমটার পাশে হচ্ছে বারান্দা, বারান্দাটা খোলা, কোমর পর্যন্ত রেলিং দেওয়া, তারপর কিছু নেই। ওনার মনে হচ্ছে যে ওনার বারান্দার মধ্যে কেউ ফিসফিস করে কথা বলতেছে, 2 জন মানুষ। আচ্ছা। এবং একটা নারী কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ, কি কি বলতেছে, এবং ফিসফিসানি গুলো টানা টানা সরে গেল। আচ্ছা। তো উনি বেশ ভয় পাইছে, ভয় পেয়ে উনি যে কে কথা বলে বারান্দার মধ্যে এরকম দাঁড়ায়, তিনি আস্তে করে পর্দা সরাইছে, সরাই দেখে কেউ নাই, ছায়ার মতো সরে গেল ওখান থেকে। পরে উনি যখন দরজা খুলছে দেখে কেউ নাই, পুরা নিশুতি, কারণ ওইখানে রাত 9:30 10টা, ওই সময় অনেক রাত হয়ে যেত, সেই আগের আমলের কথা বলছি, তখন আমি খুব ছোট। তো আন্টি ভয়ের চোটে ওই বাসায় আর থাকতেই পারেন, প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে আমাদের বাসায় চলে আসে, এবং তখন কিন্তু বাসায় ফিরতে হবে, বাসা তো রেখে আসছে। তো তখন আমার মনে আছে আমাকে ছোটবেলার সাথে করে নিয়ে যায় আন্টি, নিয়ে যায় রাতের বেলা, উনি আমাকে শোয়াই দিয়ে তারপর উনি ছিলেন। তো খুব ভয় পাচ্ছিলেন, এবং ওই বাসাটা রাসেল ভাই, আমি যখন ছোট আমারও মনে হতো আমি যখন উঠে যদি আন্টির বাসায় কখনো এই রুম থেকে ওই রেস্টরুমে যেতাম, আমার মনে হতো কেউ একজন বসে আছে ওখানে, ঠিক মানে ওই যে যেখানে ড্রয়িং রুমটা ছিল, ড্রয়িং রুমের সাইডে মনে হতো কেউ বসে আছে ঘাপটি মেরে। বাসাটার মধ্যে কেমন উৎফট শব্দ শোনা যেত, মনে হতো কেউ মানে হঠাৎ করে জোরে শ্বাস নিতেছে, ঢেক তুলতেছে, হ্যাঁ মানে গড় গড় করতেছে, মানে উৎফট শব্দ, বিশেষ করে রান্নাঘরের সাইডটা বেশি। এবং আমার নিজের চোখে দেখা যে রান্নাঘরে যে গোলাগুলি মানুষ মারছে, যে এইগুলো ওখানে ছিল, স্পট গুলো ছিল। আচ্ছা, যাই হোক, ওই বাসার ঠিক নিচতলায় একটা ফ্ল্যাট ছিল পাশে, ওইখানে একজন মহিলা থাকতো। উনি আন্টিকে বলছে যে ওইখানে উনি শুয়ে আছে রাতের বেলা। হঠাৎ করে উনি দেখে যে ওনার যে রুম, ওই বাসার রুম থেকে একটা ছায়া মূর্তি আসছে, মানুষের মতো,
ওরা আসছে, এসে ওই উনি শুয়েছিল ওনার পায়ের কাছে সে বসছে, এবং উনি প্রায় নাকি ওখানে শুধু দীর্ঘশ্বাস শুনত, মানুষ দীর্ঘশ্বাস দিচ্ছে এরকম দীর্ঘশ্বাস দিচ্ছে। তো ওইটা উনি দেখলো ছায়ামূর্তি আসলো এবং এসে ঠিক ওনার পায়ের কাছে, মনে হলো যে খাটের পায়ের কাছে হাঁটু কেড়ে বসলো, যেরকম বসে একদম হু হু করে মানুষের মতো কান্না শুরু করলো। আচ্ছা। এবং সাউন্ড আসতেছে, হু হু করে কাঁদতেছে। উনি ভয়ে অসাড় হয়ে পুরো বেহুশের মতো হয়ে গেছিল। এবং তারপরে ওনারা যেটা ফাইন্ড আউট করলো, ওনারা পরবর্তীতে, আমার আঙ্কেল আসলে খুব একটা বিশ্বাসী এইসব দিকেই ছিলেন, উনি এসব জানেন, বাট ওনারা মনে করলো যে বাসাটার মধ্যে কোনো ঝামেলা আছে, ঝামেলা হাহাকার বা কিছু আছে। আমার খালা জোর করেই আমার কাজিন হওয়ার আগে ওখান থেকে মুভ করে চলে যায় বাসা থেকে। আচ্ছা। এবং বাসাটা কিন্তু আমি তারপর অনেকদিন দেখেছি বাসাটা খালি পড়েছিল। ওই বাসায় যে আপনি, আপনার কি কোনো ফিলিং হয় কখনো? আমি তো এখন তো যাই না, ওই বাসা তো ছেড়েই গেছিল, বাট ওই বাসাতে আমি যখন যেতাম ওই জায়গাটায়, আমি যখন চলেছিলাম, আমি তখন সবসময় আমার একটা ভয় লাগতো। আমি কিন্তু ছোটকালে এত ভীত ছিলাম না। আচ্ছা। মানে আমার কাজিনরা জানে, যে আমার যে কাজিন গুলো মানে আমার সাথে কমিউনিকেট করার মতো বয়স আছে, তারা জানে আমি কিন্তু এই ভূত টুত নিয়ে ছোটকালে খুব একটা ভয় পেতাম না। তো আমার কিন্তু ওই বাসাটায় গেলে একটা আজব ফিলিং হতো এবং ভয় পেতাম। মানে ওই বললাম তো যে ওখানে করিডোর দিয়ে হাঁটলে ঠিক রান্নাঘরের কাছে গেলেই মনে হতো যে কিছু একটা ওখানে আছে, এবং মানে খুবই মানে একটা জিনিস। আর এই ছায়ামূর্তি টাইপের জিনিসটাকে আমি বিশ্বাস করি রাসূল ভাই, আমার জীবনে মানুষ তো অনেকে বলে যে ভূত দেখা বা কিছু, হয়তো আমি সামনাসামনি ওইভাবে না দেখলেও এই ছায়া জিনিসটাকে, ছায়া মূর্তি বা ছায়া, এই জিনিসটাকে আমি অনেকবার আমার জীবনে দেখেছি। আচ্ছা। এবং এটা আমি একদম হলপ করেই বলতে পারি, যেহেতু আমি স্পষ্ট দেখেছি। There's no way of denying this thing. Right. So এটাই ঘটনা ছিল। কোনো সমস্যা নেই। আচ্ছা, সে আমাকে নামটা ইনফ্যাক্ট শেয়ারই করতে বলছে। আচ্ছা, ওর নাম হচ্ছে ইকবাল হাসান শিবলু। হি ইজ এ পুলিশম্যান। সে চিটাগং এর বাড়ি, এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গায়। ও বাবা। হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ওই ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা 4 জন বের হয়েছিল আর কি, 4 জন পুলিশম্যান। এই আপনার কিন্তু এটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে মানে আমি খুব বেশি প্রাইভেট কোনো ইয়ে না, প্রাইভেট না, হি জাস্ট মানে অনেকে নাম শেয়ার করতে চায় না, মানে সে নিজেই রিকোয়েস্ট করে। এটা হচ্ছে আপনি ক্যাম্পের বাইরে করেছেন? ক্যাম্পের বাইরে করেছেন, অবশ্যই, এরকম কিছুই না। বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি, তারা 4 জন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুরঘুরটা অন্ধকার হয়ে যায়। তো এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে। এই জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান, পাশাপাশি 4টা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে, কেউ বলে দোকানের উপরে সিঁড়িতে ওঠা যায়। দোকানের কাছে যখন আসছে তখন একটা মানে একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান, হ্যাঁ, মানে খুব মানে বিলাপ করছে, বিলাপ টাইপের একটা কান্না ভেসে আসতেছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে 4 জনই, মানে একটু মানে মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি, এরকম গান গাচ্ছে কে। ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কোথাও। এটা চেক করার জন্য ওদের মধ্যে 2 জন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে, হ্যাঁ, তো উঠতে উঠতে যে একদম ছাদে উঠছে, তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোনো সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় ভয় লাগে এরকম, এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকা এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা। ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। আচ্ছা। এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। এবং 2 জনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে, এবং গানটা থেমে গেছে, এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়। আচ্ছা। দো হি ইজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায়, এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, মানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে, এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়। আচ্ছা। তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, ঘুরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো ওখানে কেউ নাই? না, ওখানে কেউ নাই।
এটা হচ্ছে তার পুলিশ লাইফের একটা এক্সপিরিয়েন্স। এটা মানে সে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার মধ্যে একটা শেয়ার করলো আর কি আজকে। এটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার এক সময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে থেকে, ওদের নাম বলা যাবে না আর কি। ওকে, এনিওয়েজ, তো পড়াশোনা করতো ওরা, ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। তো একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, তো সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে ও একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট, এরকম। তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে দিয়ে। তো ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করতো যে কি করে ও, ব্যাপারটা কি। তো ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান চেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান চেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান চেট করে। তো প্ল্যান চেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যান চেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়। যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা, তো ওই মেয়ের এই প্ল্যান চেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়াল গুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা। তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এই সেই, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার ভেতর থেকে। এবং যখন চলে যায় ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত যে অনেকে জিন আনে, তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও বেহুশ হয়ে যায়, যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থটা মানে খুব মানে বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ অ্যান্ড মানে অসুস্থতা ব্যাপকভাবে পেয়ে বসে, এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছ না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না, ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে, তার মা বা সামওয়ান বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে, আর কেউ নাই আর কি। তো ওরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও, তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। আচ্ছা। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসা থেকে, ওই একা ছিল ওর সাথে। এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি, নিয়ে আসতে হবে। তো যখন বের হয়, ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর, তো বলে যে তুমি থাকো, আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে, আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে, তখন বলতেছে যে তখন রাত বাজে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। আচ্ছা। যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয়, সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু, একটা মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায়, পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। তো এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা ঠিক কাছাকাছি যখন আসে, সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নাই, পুরো অন্ধকার।
আচ্ছা। পুরো অন্ধকার, এবং তখন বুক ছেদ করে ওঠে এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পরেই আর কি, 2-3টা বাড়ি পরেই। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে যায় কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে এবং মানে কোনো নড়াচড়া নাই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না। হ্যাঁ, নাকে হাত দেয়, তাকে মনে হচ্ছে, সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যেয়ে দেখে যে সে মারা গেছে, মেয়েটা। আচ্ছা। বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থতা থেকে মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য। যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয় এবং ওকে সাথে যেতে। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যে আচ্ছা এগুলো হতে পারে, এটা কাল কল্পনা বা সামথিং। তো ওই গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের। আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাইজ কম, মানে ওরকম না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না, তার যে আপনার যে এই যে টোটাল যে খরচটা, এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা। তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি ওটা নিয়ে, ওই মানুষ যে নিয়ে যাবে সে যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা। তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা। মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, শব্দ পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। আচ্ছা। তো ওর মা তো ভয় পেয়ে যায় এবং মাটা মানে বেশ ভয় পায়, এবং বান্ধবীটাও দেখে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভিতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে, কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম। তো ওরা তো অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছি এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নেই, এরকম অবস্থায় তখন ওর মা বলে আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ সে গেছে সামনে। তো যখন ও মানে যায়, মাটা এখানে ও বান্ধবীর পাশে বসে আছে, এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে বসে দেখে বান্ধবীর হঠাৎ করে মাথার কাপড়টা সরানো এবং তার দিকে তাকায় আছে দেখ দেখ করে। বান্ধবীরা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকার করে এসে পরে ওর মা আসে, আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে। সামহাউ চোখ কিভাবে খুলছে কি নোজ। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি ও সৎকার করবেন আর কি। তো তিনি ওই এসে আসার পর দেখে লাশটা, দেখে বলে যে তো শেষকৃত্য করা লাগবে এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল করায়, কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল, বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ, যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের যেটা করতো, এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশগুলো হচ্ছে, উল্টাপাল্টা ভাবে সে করে, খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য। সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পর না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতো সেই জিনিসগুলো আপনাদের চালাবে। পরদিন তার সৎকার করা হয়।
তো ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, ওই মেয়েটা যেটা ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায় সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে বলে হোস্টেলটা ছেড়ে দেয় সৎকারের পরে বলছে। হ্যাঁ, সৎকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতোই ওখানে। আচ্ছা। ওই যে কাপড় মাথার মধ্যে দাও, মুখ চেহারা দেখা যায় না, সেটাকে সে দেখতো এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং আচ্ছা। মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছি না এটা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটা বেশ আগের ঘটনা, ইটস লাইক 90s এর দিকের, 90s মানে লেট 80s 90s শুরু হচ্ছে এরকম একটা সময়। আমি একটা জায়গায় স্পেসিফিক নাম বলবো না, ঢাকা শহরে কোন একটা জায়গা, এবং জায়গাটা ডেভেলপ হচ্ছিল, মানে এক্সপ্যান্ড হচ্ছিল, মানে জায়গাটা খুব রিনাউন্ড একটা জায়গা, এবং রিনাউন্ড জায়গাটার একটা অংশ এক্সপ্যান্ড হচ্ছিল। শুধু বলি ওখানে নদী ছিল একসময়, নদীটা ভরাট করে পরে সবাই তৈরি করা হয়েছে এরকম একটা জায়গায়। নদীটা অনেক জায়গায় ভরাট করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওইটা আপনি যখন বলছেন তখন সবার মাথায় প্রথমেই একটা ছবি ভেসে ওঠে। তো ওই এলাকাতে আমার পরিচিত আর কি এক ফ্রেন্ডের ওর বাবা ওখানে জায়গা কিনেছিল। আচ্ছা। আরো আগে তখন যখন জায়গা কিনেছিল তখন রাসেল ভাই যে জায়গাটা কাইন্ড অফ নদী ছিল, মানে মানে নদী মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওই নৌকায় করে বাঁশ দিয়ে দেখাতো আর কি যেসব জায়গায় জায়গা হতে পারে বা এরকম হবে এরকম। তো যাই হোক, পরবর্তীতে ওই অবস্থায় জায়গা কেনার পর জায়গা যখন উনি পান, যখন জায়গাটাকে ভরাট করে ফেলা হয়, তো তখন কিন্তু বেশ বিস্তীর্ণ একটা প্রান্তরের মতো ছিল আর কি। তো আমাদের সেই ফ্রেন্ডের বাবা যখন ডিসাইড করে যে ওখানে বাড়ি করবে, তখনও দেখা যাচ্ছিল বিভিন্ন প্লট গুলো আর কি আপনার বেশ দূরত্বে পড়েছে, এবং দেখা যাচ্ছে একটা প্লটে কেউ উঠেছে আর একটা প্লটে কেউ নাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওই ফ্রেন্ডের বাসায় অনেকে যেত আড্ডা মারতে আর কি। তা আমাদের দুজন ফ্রেন্ড একদিন বৃষ্টির সময় আর কি, মানে বৃষ্টির দিন, তখন আড্ডা দিতে গেছে ওর বাসায় আর কি। তো ও খুব গোবেচারা টাইপের ছিল আর কি, যার বাসায় যেত খুব ঠান্ডা টাইপ, কারোই নাম বলছি না কারণ অনেকে চিনে ফেলবে ওদের। তো খুব ঠান্ডা টাইপের ছিল। তো ওর বাবা খুব শাসনে রাখতো তাকে, প্রচন্ড শাসনে রাখতো। আচ্ছা। তো যাই হোক, তো আড্ডা দিতে গেছে বৃষ্টির দিন, এই আড্ডাটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে আর কি। আচ্ছা। এমন সময় তার বাবা আর কি ওই তাকে মানে বুঝতে পারছে যে ও বাইরে আছে, তো খুব মানে ধমক দিছে, ডাক দিছে। তো সে করছে কি, দৌড় দিছে, দৌড়ে বাবার কাছে গেছে, বলছে ওরা বন্ধুরা পলাইছে ওখান থেকে। আচ্ছা। তো পালানোর পর এক বন্ধু বলছে যে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। আরেকজন ওয়েট করতেছে, মানে ওই সময় আড্ডাটা খুব আগ্রহের ব্যাপার ছিল রাসেল ভাই, মানে আড্ডা মারবো কিছুক্ষণ এরকম একটা ব্যাপার। তো এক বন্ধু চলে গেছে, আর ওই আরেকটা বন্ধু করছে কি ওই হেঁটে যে দাঁড়ায় আছে এক জায়গায়। আচ্ছা। তো ওর বাবা আবার খুঁজতে এসে মানে বিশাল মানে ধমক দিয়ে দিতে সামনে আসছে। তো এটাতে সে আরো দৌড়াইছে, এবং দৌড়াতে ওই প্লটের একটা শেষ প্রান্তের দিকে, মানে শেষ প্রান্ত ঠিক না, মানে অনেক দূরে আর কি, এরপরে কিন্তু দেখা যায় না, অনেক দূর পর্যন্ত চলে গেছে জায়গাটা। এক জায়গায় এসে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তখন অলরেডি সন্ধ্যা আরো ঘনায় গেছে, বৃষ্টি হচ্ছে, টুপি বৃষ্টি পড়তেছে। এরকম সময় সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, বন্ধুর জন্য ওয়েট করতেছে। এর মধ্যে বেশ অন্ধকার হয়ে গেছে। তো হঠাৎ করে ও খেয়াল করলো যে পাশে একটা জায়গা ছিল, বাঁশের মতো হালকা ঘের দেওয়া আর কি, বাঁশের বেড়া দিয়ে। ওই জায়গা পানির মধ্যে মনে হচ্ছে কিছু একটা মানে আপনার উপর দিকে উঠছে, লাইক মাছে ঘাই দেয় যেটাকে বলে, ওরকম টাইপের, কিন্তু বেশ বড় আকারের ঘাই। আচ্ছা। মানে বেশ ভাস করে উঠতেছে এরকম। আচ্ছা। তো চিন্তা করছে কি এত এই মাছের এই পুকুর, ছোট পুকুর, এটার মধ্যে এরকম কি, এরকম একটা অবস্থা কেন? এবং তারপর দেখতেছে যেখানে বড় ঘাই দিচ্ছে তার আশেপাশে অনেক ছোট ছোট অনেকগুলো মাছের মধ্যে এরকম উঠতেছে। তো অনেকক্ষণ তাকে একটু হেঁটে সামনে গেছে। তো এই সময় হঠাৎ করে ও দেখে যে একটা মানুষের মাথা আর কি, মানুষ মাথা তুলে বলতেছে বাবা গো এরকম চিৎকার করতেছে। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে রাসেল ভাই। হ্যাঁ, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে মানে জান নিয়ে দৌড় দিছে আর কি। তো দৌড় দিয়ে আসার পরে তো কাছে আসার পর দেখে যে ওখানে কেউ নাই। তো আরো হাঁটে আসার পর দেখে যে ওখানে টং দোকান, যেখানে চা বেচতো চাচা, তো তাকে যে বলছে যে চাচা আমি তো ওখানে গেছি, এরকম মাছের ইসের মধ্যে মানুষ পড়ে রয়েছে এবং চিল্লাইতেছে, খুবই একটা ভয়ের ব্যাপার সেটা। তো চাচা বলতেছে যে ওখানে তুমি যেও না, জায়গাগুলো খুব খারাপ। বলে কেন? বলে ওই জায়গাতে এখন চাষ করছে না, বাট কিছুদিন আগ পর্যন্ত এখানে আফ্রিকান মাগুর চাষ করতো।
এবং ওখানে কিছু খারাপ মানুষ ছিল, তারা কি করতো, ওই মানুষজন আপনার কারোর সাথে শত্রুতা থাকলে তাকে মেরে ওখানে ফেলে দিত এবং ওই মাছ নাকি খেয়ে ফেলতো। তো বলে যে এখনো ওই জায়গাতে মানুষ হাঁটে না, প্রায় দেখে যে এরকম মানুষ ওখান থেকে উঠে মানে চিৎকার করতেছে বা আর্তনাদ করতেছে ঠিক ওই পুকুরের পাশে অন্ধকারের মধ্যে বসে আছে, চিৎকার করতেছে। তো পরবর্তীতে ওইটা তো ওই সময়কার ঘটনা, সে মনে করেন এটা ভুলে যায়। তো ও পরবর্তীতে কিন্তু আরো যখন বড় হয়, বড় হওয়ার পরে ওই এলাকা দিয়ে সে ঘোরাফেরা করতো, মানে যেত আর কি বন্ধুর বাসার আশায়। তো একদিন বলছে যে ও গেছে ওখানে ওই জায়গাটা দিয়ে যাচ্ছে, ওই যে যেখানে ও পুকুর দেখছিল ওই জায়গায়, যে দেখি যে একটা বাসা বাড়ি হয়ে গেছে ওখানে আশেপাশে, সে একটা গলির মতো আছে, মানে পুরাই চেঞ্জ একটা সিনারিও। তো ওখানে কারেন্ট চলে গেছে আর কি। তো যাচ্ছে, তো ও যে দেখে যে ওই বাসার যে চিপার মধ্যে মানে যে যেখানে ফুল গাছ টাছ করে আর কি, দুই পাশে পাতা বাহারের মতো গাছ লাগানো, তো ওইখানে দেখে ছায়ার মধ্যে কে যেন বসে আছে। বসে ওকে নাকি জিজ্ঞেস করছে যে আমাকে চিনছস, আমার চিনছস? তো সে খুব থতমত হয়ে গেছে, এরকম একটা অবস্থা, আমার চিনছস মানে গলার পুরুষালী গলার আওয়াজ। তো ও হেঁটে ওখানে গেছে, যে দেখে কেউ নেই, মানে জায়গাটা পুরাই ফাঁকা। তো এখন ও বললো যে এটা যে হতে পারে যে এই জায়গায় কিছু একটা আছে, ও আগে দেখছে এবং নেক্সট টাইম সে একই জিনিস এক্সপিরিয়েন্স করছে, এরকম কিছু একটা। ওকে, এটা বেশ আগে, অনেকদিন আগের কাহিনী। এন্ড এটা শুনেছিলাম যে আমার এক মামার ফ্রেন্ডের কাছে আর কি। তো উনি যখন ওনার বয়স টিনেজ ছিল, উনি ঘোরাঘুরি করতেন আর কি, আড্ডাবাজি করতেন এদিক ওদিক দেখতেছি। তো এরকম ঘোরাঘুরি করতে করতে উনি গ্রামে যান একবার কিছুদিনের জন্য বেড়াতে। তো গ্রামে যাওয়ার পর ওনার পরিচয় হয়, ওনার একটা গ্রামের ফ্রেন্ড, সে এরকম মানে ঘোরাফেরা করে এবং সে কিছু জাদু টোনা শিখে আর কি। তো তার কিছু কর্মকাণ্ড দেখে তার খুব উৎসাহ হয়, তো জিজ্ঞেস করে যে তুই কার কাছে শিখিস। তো ওনাকে নিয়ে যায় আর কি, গিয়ে দেখে যে একজন মানে লোক, সেই লোকটার মুখের মধ্যে আপনার পুরা কথা বলতেছে, হাসলে মুখের ভেতরে যে মাড়ি পুরো কালো, মানে দ্য হোল থিং ইজ ব্ল্যাক। আচ্ছা, এবং সে কথা বলে। তো উনি জিজ্ঞেস করুন, ভয় পায় আর কি। তো কথা জিজ্ঞেস করে যে গুরু আপনার মুখে এরকম হয়েছে কিভাবে? বলে আমি তো কালো জাদু করি, কালো জাদু যারা করে তাদের মুখ এরকম হয়ে যায়। এনিওয়েজ, তো তারপরে ওনাকে বলে যে উনি বলে যে আমাকে কিছু শেখান। তো বলে তোমাকে শিখতে গেলে তোকে এসে যেতে হবে, মনসা দেবীর মন্দিরে যেতে হবে, ওখানে যে মানে কিছু টুকিটাকি বলে ওনাকে কিছু করতে। তো উনি এগুলো শুনে আগ্রহ পায়, কিন্তু কোনোদিন সাহস পায় না, কারণ মনসা দেবীর মন্দির নাকি সাপে ভর্তি আর কি পুরো জায়গাটা। তো যাক, ওখানে উনি কিছুদিন ওনার আশপাশে ঘোরাঘুরি করেন আর কি। তো ওইবার উনি চলে আসেন পরিচয়ের পরে। নেক্সট বার যখন উনি যান, তো উনি যে মানে আর কি ওখানে একদিন না 2 দিন যান। তারপর একদিন হঠাৎ করে শুনেন যে ওই সাধু যে ছিল বা যে সন্ন্যাসী, সে মারা গেছে। মারা যাওয়ার পর গ্রামের কেউ তাকে সৎকার করবে না, যদিও সে মানে ধর্ম অনুসারে সে সনাতন ধর্মাবলম্বী ছিল, কিন্তু তারাও আগ্রহী না তাকে করতে, কারণ সে পরবর্তীতে ওই ধর্মের বাইরেও উল্টাপাল্টা কাজ করতো আর কি। সুতরাং তাকে কেউ সৎকার করতে যাবে না। তো ওর যে ফ্রেন্ড ছিল, সে মোটামুটি দায়িত্বটা নেয় এবং তাকে নিয়ে আপনার ওই সৎকার করবে, পোড়ায় ফেলবে বা সামথিং লাইক দ্যাট, বা মাটিতে পুঁতে ফেলবে, কিছু একটা তাদের একটা রিচুয়াল আছে। তো যাই হোক, তো তাকে লাশ রেখে যায়, সাথে কেউ নাই। তো ওই মামার যে ফ্রেন্ড ছিল, তিনি আগ্রহ প্রকাশ করেন যে আমি সাথে থাকবো আর কি, আমি তুই পাহারা দিব, তুই জোগাড় যন্ত্র কর। তো যখন নাকি উনি সে লাশের সাথে বসে আছে এবং তার লাশটা থাকতো আর কি, সে থাকতো হচ্ছে শ্মশানের কাছে একটা গাছ আছে, বট গাছের মতো আর কি, সেখানে থাকতো। ওইখানেই নাকি তাদের ইটা থাকে, তারা যে সাধনাটা করে এখানে। তো উনি ওখানে বসে আছে, তো বলতেছে যে আস্তে আস্তে দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে, ওনার ফ্রেন্ড আসছে না তখনও, এবং বেশ মানে একটা ঠান্ডা বাতাস এরকম। তো বারবার উনি তাকাচ্ছে, বারবার ওনাকে যে শোয়া রাখছে, মানে একটা কাপড়ে মোড়ে রাখছে, মুখের দিকটা একটু খোলা। আচ্ছা, তো যখন নাকি প্রায় সন্ধ্যা গড়ায় গেছে, এরকম একটা সময় হয়ে গেছে, লাইক গোধূলির আগে দিয়ে, উনি তখন একটু কনসার্ন যে বন্ধু আসতেছে না, এরকম আছে। তখন নাকি উনি হঠাৎ করে দেখে যে ওই লোকটা হঠাৎ করে নড়ে চড়ে বসে চোখ মেলে তার দিকে তাকায় বলতেছে যে অনেক কষ্ট, এরকম একটা সাউন্ড করতেছে, ঘুমাচ্ছে। তো উনি তো ভয় মনে করেন যে আত্মা পুরাই বের হয়ে গেছে, ভয়, এরকম একটা জায়গায় এরকম একটা জিনিস দেখছি।
উনি ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে। তো দৌড় দিয়ে বের হয়ে এসে মানে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় উনি মানে বেশ ভয় পায়। তখন উনি শিভার করতেছে এরকম সময়, এবং অন্ধকার ঘরে আসতেছে। এই সময় দেখো ওনার বন্ধু আরো 2জন লোক নিয়ে আসতেছে আর কি, ওরকম টাইপেরই আর কি, তারা ওই ধরনেরই করে। তো ওর জিজ্ঞেস করে যে, বলে যে তোর কি হয়েছে? বলছে যে আমি ভয় পাইছি, আচ্ছা এরকম মানে দেখছি। তো ওনার বন্ধু বলে, আরে তুই কি দেখছিস, তুই দিকা নিয়ে যায় দেখে যে ওখানে যেরকমই ছিল আসলে লাস্টে ওরকমই আছে, তার কিছু হয়নি। যাই হোক, তারা তাকে সৎকার করে তাদের মতো। ওইটা পোড়ায় না, তারা মাটির নিচে কিভাবে সামহাও পুঁতে ফেলে বা সামথিং কিছু করে। তো করার পরে ওরা 2জন যখন চলে যাচ্ছে, তো বলতেছে যে তোমার বন্ধু এরকম করে কেন? তো বলতেছে যে ও কি দেখছে এরকম এসে। তো বলছে কি যে এটা দেখতেই পারে, মানে আমাদের গুরু যাকে দিয়ে কাজ করতো সে শেষ মানে তার চলে যাওয়ার পরে, সে যখন প্রস্থান হয়ে গেল পৃথিবীতে, সে নাই চলে গেছে, তখন তার শরীরটার উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, এবং তাকে তুমি শিষ্য হিসাবে ঠিক মতো ই করে দিয়ে যাও নাই। তো সুতরাং তার শরীরের উপর এই জিনিসটা কন্ট্রোল নিছে, এবং সেই ধরনের জিনিস দেখতেই পারে, স্বাভাবিক। আচ্ছা এবং মানে যারা আমরা এই লাইনের মানুষ, তাদের কখনোই সুস্থ মৃত্যু হয় না, তাদের মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়। এটা মেনে নিয়ে আমরা এই পথে আসছি, এবং আমাদের মৃত্যুর পরও কোনো জগৎ নেই। ওকে তখন এটা শোনার পরে উনি খুব ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন ওনার জাদুটোনা শেখার ইচ্ছা পুরো মাথার থেকে চলে যায়, আচ্ছা এবং উনি সারপ্রাইজ হয়ে বলে যে এটা কেমন জিনিস যে মানে ইহকালেও আমি কিছু করতে পারলাম না, এবং আমার মরার পরও কোনো জায়গা নেই, তারপরও মেনে নিয়ে মানুষরা এই জায়গায় কেন যাচ্ছে, এটা ওনার কাছে একটা বিশাল কোয়েশ্চেন হয়ে দেখা যায়। আচ্ছা স্টিল মানে উনি এই জিনিসটা এভাবেই চিন্তা করেন আর কি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের, উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন, এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে আপনার, মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইং এ উনি বসতেন, সেই জায়গাটা বেশ নীরব, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়। তো বেশ শব্দ হচ্ছে, উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন। ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না সম্পর্কে। তো যাই হোক, তো উনি বসে আছেন। তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার পাশে। আচ্ছা তো উনি ওনার যেই ছিল আর কি অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বললো যে 2বার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যান, বেরিয়ে যে ওই দরজাতে উকিয়ে দেন, দেখেন কেউ নাই। উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে, উনি আবার যে বসলেন। একটু পর ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা আছে। তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে, রাসেল ভাই মানুষের টাফ হয়ে যাচ্ছে, তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখার জন্য যে এটা ঘটনাটা কি, মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, 2টা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে 2 হাত জোর করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে। উনি কোনো শব্দ করছে না। তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যে এটা কি কোনো রোগী বসে আছে এখানে, নাকি কেউ মানে আছে, তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা তো উনি কিছুটা উঠে গেলেন, দেখলেন যে ওখানে কেউ নাই। আচ্ছা এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা, সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার ওপরে সিঁড়িতে বসা। তো
উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হেলুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা, আচ্ছা এরকম চিন্তা করলো। তো এইটার থেকে একটা মানে উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন রাইট সবসময়, উনি হ্যাঁ। চিন্তা করছে যে আমার কি কোনো হেলুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা, ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস হয়ে গেল, মানে ভয় পেলো আর কি জিনিসটা নিয়ে, যেভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ওই ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা, এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছায় গেছেন। আচ্ছা, এবং ছাদে পৌঁছায় দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা, এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোনা থেকে নিচে পড়ে গেল। উনি টপ করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যে একটা মানুষ জলজন্ত এভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা, নিচেও কিছু নাই, ইটস লাইক মানে পুরাই একটা শুনশান একটা জায়গা। এবং ওনার সাথে সাথে পুরো ঘুসবাম হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পেয়েছে উনি। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটাকে কি না, এটা অনেক এখন কিন্তু অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি এখন? না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি যেদিন ফিরে আসেন নিচে, তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি একটা। তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর কোনদিন কাজ করতে পারে না, খুব খারাপ ফিল করে বাসা যায়, এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল চিকিৎসার জন্য, বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি, লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয়, পোস্ট লেবার সিচুয়েশন। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইঞ্জেকশন দিয়েন না, আমি ইঞ্জেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল, এটা উনি করেছেন ইঞ্জেকশনটা, কারণ ওইটা দিতেই হতো আর কি। দেওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম যে আমাকে ইঞ্জেকশনটা না দিতে, আপনি ইঞ্জেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি উনি মানে উনি স্বপ্নে দেখছেন কি আপনি আমাকে কেন এই কষ্টটা দিলেন, আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা, তো উনি ঘুম থেকে ঠাক করে উঠে পড়েন, উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটা কি আমার মনের কোনো অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট, এবং তাকে ডাক্তার আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, উনি জাস্ট অর্ডার পালন করছেন। তো এটা কেন হলো? তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলতো, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হতো। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে অপরাধ বোধ থেকে, উনি নিজের বোধ থেকে হচ্ছে? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে এক্সপিরিয়েন্স শি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম, ওখানে এমন কোনো স্টেট ছিল না যে আমার এরকম কোনো হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে, এরকম যেমন উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে হি স সামথিং লিভিং দ্য বডি লাইক দ্যাট, শি স সামথিং লিভিং মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয়েছে মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে স্টাফ লাইক দ্যাট। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেটটা ব্যাক করে সবকিছু নরমাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন,
যে মানুষের না মানে ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনাবোধ। অনুশোচনাবোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, আবার নিজেই বলছেন সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায় আর কি। Relief পাওয়া যায়, right. যখন আমরা কোনো জিনিস নিয়ে খুব বেশি মানে খুব জিনিস মানে when something becomes very complicated তখন এইরকম ধরনের একটা রিলিফ পাওয়ার জন্য আমরা ভাবি যে হ্যাঁ আমরা একটা উপায় খুঁজি। উপায় তো খুঁজি। আপনি জানেন না, আমি লাস্টবার যখন ভূত এফএম এসেছিলাম না, আমার সাথে আরো ছিল, ফারনান ছিল, আমি সিঁড়িতে উঠতে হতো। ভূত এফএম আমি আসছি 2012 সাল থেকে মোটামুটি। আমি কিন্তু পুরো আপনাদের উপরে চলে গেলাম। সেটাই আমি না, আমার সাথে ফারনানও সেম জিনিস ঘটেছে। আমাকে ফারনান বলছিল একদম টপ ফ্লোর। এটার আমরা ব্যাখ্যা কি দিব, যে আমরা ক্লান্ত ছিলাম, আমরা দেখতে পাইনি, সামথিং লাইক দ্যাট। মানে তখন আপনি আপনার সাবকনশিয়াস মানে আনমাইন্ডফুল থেকে কখনো জাননি আমি এই জায়গাটা কেন ওই ডাক্তার সাহেবের ওনার যে কথাগুলো, যে উনি যে ফার্স্টে ফিল করেছেন কিছু একটা দরজার বাইরে, যখন দেখেছেন একটা ছায়ার অবয়ব বসা ওখানে এবং মুভিং টু দ্য নেক্সট ল্যান্ডিং, তো এগুলোর উনি কোনো ব্যাখ্যা পায় না। এবং উনি অবশ্যই দেখেছেন যে ছাদের উপর থেকে কিছু লাফিয়ে পড়েছে। এগুলো এক্সপ্লেনেশন নাই আসলে। মানে ব্যাপারটা যে মানে উনি যেগুলো ওনার ভিতরে যে ফিলিং গুলো কাজ করেছে, যে ওই সময় উনি যা ফিল করেছেন সেগুলো তো উনি ফিলই করেছেন আসলে। ওইটাকে আসলে ঠিক মানে কেন ফিল করলাম এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। পরের ব্যাপারগুলো উনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে, গিলটি ফিলিং থেকে এরকম কোনো কিছু হয়েছে, বাট সেটা উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। সেটা হতে পারে মানে শি নোজ বেটার দ্যান আস, বাট পরের যে ব্যাপারগুলো সেগুলো তিনি বলতে পারেন। বাট আগে যে ফিলটা হঠাৎ করে কেন হলো সেটাই গড নোজ যে আসলে ব্যাপারটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক স্টোরি। আমার কাছে মনে হয় যে মানে ভালো ছিল। আমরা নেক্সট স্টোরিতে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। আপনি ইয়াসির ভাইয়ের ঘটনা বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। তো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা। তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে। ওনার ওখানে যে নামেন, নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা ধরেন 10-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা। এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান। সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়াঘাট আছে। তো খেয়াঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বৈঠা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে। উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন। উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা। তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই। উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা। এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবডি ইজ মানে কেউ একজন গোঙাচ্ছে, কাউকে মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা। উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি। এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বৈঠা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বৈঠা পাওয়ার মতো অবস্থা ওনার নেই। তো উনি বেশ ভয় পান। তো গঙ্গানির শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কেউ গলা চেপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি। আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না, পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব মানে কম মানে কষ্ট করে সাঁতারে আশ্রয় পাচ্ছে আর উনি ডাঙায় উঠে আসেন। এই পাশে যে পাশ থেকে উনি নৌকা উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড় দেন ওখানে।
তো দৌড়াতে 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 উনি যায়, যে একদম আর কি দূরে কোথাও পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি। তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারেন, দোকানের লোকটা বেরোতে একদিন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ, আচ্ছা ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে। বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে ওখানে আছে, ছোট সাঁকো আছে, ওখান দিয়ে যেতে পারতেন, ওখানে তো আপনার ভালো নৌকার ব্যবস্থা আছে, আপনাকে কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছায় দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। তো উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবায় দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি ওখানে মাঝি পাবেন কোথায়, মানে নৌকাও তো থাকার কথা না, আচ্ছা কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। তো ওই লোকটা ওনাকে, তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে, এটাই ছিল ঘটনা।